আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। Am I loud and clear? Am I audible? Am I clear? আছে, ঠিক আছে। Okay, so this might be the last class of this chapter in this quarter. মানে তোমরা জানো কিনা, এই কোয়ার্টারে কিন্তু আমাদের এই চ্যাপ্টারে সবকিছু নাই। এই চ্যাপ্টারের আজকে খুব সম্ভবত দিস শুড বি দ্য লাস্ট ক্লাস। এই কোয়ার্টারে এই চ্যাপ্টারের আজকে লাস্ট ক্লাস, বুঝছো? এবং আমরা আসলে কি করছিলাম তোমাদেরকে বলছিলাম, there are 5 segments: green chemistry, chemical kinetics, chemical equilibrium। এই ৫টা টপিকসের মধ্যে ৩টা আমাদের হচ্ছে এই কোয়ার্টারে ছিল, এবং এই চ্যাপ্টারটা আমার খুবই পছন্দের। মানে নো বার্ডেন, নো লামসাম, একেবারে টু দ্য পয়েন্ট। ৫টা সেগমেন্ট আছে, ৫টা সেগমেন্টের মধ্যে আমরা ৩টা সেগমেন্ট পড়ে ফেলছি, এবং এই ৩টা সেগমেন্টই আসলে আমাদের এই কোয়ার্টারে আছে। বাকি ২টা সেগমেন্ট আমরা সামনের কোয়ার্টারে পড়বো ইনশাল্লাহ। ওকে, এটুকু তোমাদের প্ল্যান আগে থেকে বলে রাখি। আর এটা লাস্ট ক্লাস এই কোয়ার্টারে, এই চ্যাপ্টারের উপরে। এবং তোমাদের আসলে হচ্ছে ওই যে ইয়াটা সিরিয়ালটা একটু উল্টাপাল্টা হয়েছিল হয়তোবা, এটা আমার সুবিধার জন্যই হইতেছে, আমি নিয়েছি। বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে সবকিছু সুন্দর মতো পড়াতে, সুন্দর মতো ক্লিয়ার করে দিতে আর কি। তারপরে হচ্ছে গতকালকে বা গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে আমরা পড়ছিলাম ভাইয়া কোয়ার্টারে তো সব ভুলে যাব। এই যে যারা ভুলে যাও, মানে তোমাদেরকে আমি আবারও বলছি, ট্রাস্ট মি ব্রো, দিস ইজ টোটালি নর্মাল, দিস ইজ টোটালি নর্মাল। মানে তুমি যদি আসলে পড়ে সব মনে রাখতেই পারতা, তো মানে who needs 2 years? মানে who needs 2 years for such a book? You need only 6 months. তো তুমি পড়বা, তুমি ভুলে যাবা, তোমাকে আবার পড়তে হবে। and this is the way how you prepare yourself. এখন তুমি যদি এটা এক্সপেকটেশন রাখো যে ওকে ঠিক আছে, মানে আমি একবার পড়বো এবং এটা আমার সারা জীবন মনে থাকবে, এটা হলে তো ভালোই হতো, কিন্তু এটা আসলে হয় না। সো ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে টু ফরগেট, ইটস ওকে টু ফরগেট থিংস। এটা খুবই নর্মাল। কিন্তু দ্য থিংস দ্যাট ম্যাটার, দ্য ম্যাটার ইউর কনসিস্টেন্সি। তুমি কনসিস্টেন্ট থাকো, তুমি রেগুলার থাকো, দেখবা যে হচ্ছে পুরাতন পড়া যেগুলো ভুলে গেছো, আমি তোমাকে অ্যাসিওর করছি ইউ উইল গেট অ্যানাদার চান্স টু লার্ন এগেইন, ইউ উইল গেট অ্যানাদার চান্স টু রিভাইজ দোজ চ্যাপ্টার্স, রিভাইজ দোজ টপিক্স। এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। তাহলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া, মানে আমি যদি পড়লাম আর আমি যদি ভুলেই গেলাম, তো হোয়াটস দ্য বেনিফিট অফ মাই কি বলে তোমার এফোর্ট, মানে হোয়াটস দ্য বেনিফিট অফ দ্যাট এফোর্টস? তো এইখানেও কিছু কথা বলি যে অবশ্যই কিছু না কিছু বেনিফিটস তো আছে। দেখবা যে নেক্সট টাইম when you will revise, the time consuming, it's almost the half. তোমার ওই সেম জিনিসটা পড়তে অর্ধেক সময় লাগবে। এবং ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যতবার কোনো টপিক পড়ি, a particular percentage that stays in our brain, বাকি সবগুলো কিন্তু উধাও হয়ে যায়। তো তুমি ধরো 10% মনে আছে, এরপরে গিয়ে দেখবো পরের বার পড়লে 15% মনে থাকবে, তারপরের বার পড়লে 30% মনে থাকবে। তো যতবার পড়বা ততবার দেখবা দ্য পার্সেন্টেজ অফ রিমেইনিং ইন দ্য ব্রেন দ্যাট ইনক্রিজেস, এবং এটা তোমাকে অনেক কিছু হেল্প করবে। দেখবা নেক্সট বার তুমি যখন পড়বা, হুট করে একটা জিনিস মাথায় আসলো, মনে হবে যে এটা তো আমি আগের বার খেয়াল করি নাই, ও আচ্ছা এটা এরকম হতে পারে, ও আচ্ছা এটা এরকম থাকতে পারে। তো এটা খুবই নর্মাল, এটাতে আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো লেটস রিক্যাপ দ্য প্রিভিয়াস ক্লাস অ্যাজ উই ইউজুয়ালি ডু। প্রিভিয়াস ক্লাসটা কোন দিকে যাব? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আমরা হচ্ছে ম্যাথ সলভ করছিলাম তাই না? বলছিলাম এখানে আসলে বাচ্চাকালের ম্যাথের মতোই একটা এক্স ধরে নেই, তারপরে সেই এক্স নিয়ে আমরা ম্যাথ করি, এক্স এর মানটা হচ্ছে বের করি। তো সেগুলো যদি একটু বলি, যে নর্মালি প্রথমে এই নিয়মটা বলছিলাম যে কেপি নাকি কেসি। তো উই ক্যান নট, হাউ মাচ, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ উই ট্রাই, ইট ডাজন্ট ম্যাটার হাউ মাচ উই পুট ইউর এফোর্ট, উই কান্ট ডিটারমাইন দ্য ভ্যালু অফ কেপি উইদাউট দ্য হেল্প অফ টোটাল প্রেশার। তো কোয়েশনে যদি টোটাল প্রেশার দেওয়া না থাকে, আমরা কখনোই কেপি বের করতে পারবো না। তোমাদেরকে বলছিলাম যে হচ্ছে চাপ দেওয়া থাকলে কেপি, আয়তন দেওয়া থাকলে কেসি, আর কিছুই যদি দেওয়া না থাকে তাইলেও কেসি। আর প্রথমে যদি কারো ভর দেওয়া থাকে, দ্য ফার্স্ট থিং ফার্স্ট, কনভার্টেড দ্যাট মাস ইনটু মোল। মোল সংখ্যা হচ্ছে আমরা নিব, নেওয়ার পরে ইনিশিয়াল মোলগুলো বসাইলাম, এক্স বসাইলাম, এন্ড অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশনস, অ্যাকর্ডিং টু দ্য প্রশ্ন, সেখানে আমরা এক্স এর মানটা বের করব। এখানে যেমন সাম্যাবস্থা উৎপাদের পরিমাণ দেওয়া ছিল, এখানে সাম্যাবস্থায় টোটাল মোল দেওয়া ছিল, এখানে সাম্যাবস্থায় অবশিষ্ট বিক্রিয়কের মোল সংখ্যা দেওয়া ছিল, এখানে আবার সাম্যাবস্থায় উৎপাদের মোল দেওয়া ছিল। আমরা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এক্স এর মানটা বের করব। আর এখানে একটু বলছিলাম, যদি কখনো শুরুতে ইনিশিয়াল মোলটা দেওয়া না থাকে,
তখন আমরা কি ধরে নেই? অ্যাকর্ডিং টু কোএফিসিয়েন্ট, সহগ অনুযায়ী আমরা ধরে নেই যে এখানে কোনটা কত মোল ছিল। তারপরে তোমাদেরকে বলছিলাম পার্সেন্টেজ, অনেক রঙে অনেক ঢঙে, মানে দেয়ার আর সো মেনি ওয়েজ এই প্রশ্ন ক্যান অফার ইউ পার্সেন্টেজ। যেমন ধরো এইখানে আমাকে সাম্য অবস্থায় দুজনের পার্সেন্টেজ দেওয়া আছে, তো যেহেতু দুজনের পার্সেন্টেজ দেওয়া আছে, একটা তো বিয়োগ করলে বের হয়, আমরা শুরুতেই কি বলি, শুরুতেই হচ্ছে ইকুইলিব্রিয়াম বসাই দিলাম। এখানে আবার একজনের পার্সেন্টেজ দেওয়া আছে, তখন আমরা আবার মোল ফ্র্যাকশনের ওই ইকুয়েশন দিয়ে বের করলাম। এখানে আবার কে কার কত পার্সেন্ট কনভার্ট হয় সেটা দেওয়া আছে। তো সবই আসলে হতেছে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন। তোমাকে প্রশ্ন পড়তে হবে, বুঝতে হবে, এখানে কোনো মানে হার্ড অ্যান্ড ফাস্ট নিয়ম নাই যে এই নিয়মই অঙ্ক করতে হবে। প্রশ্ন পড়ে বুঝতে হয় কোন নিয়মে আগাইতে হবে। আর এরপরে নিয়ম ছিল যে মানে সাম ম্যাথস ইউ উইল ফাইন্ড দ্যাট অ্যাট দ্য বিগিনিং দ্যার ইজ দ্য প্রেজেন্স অফ প্রোডাক্ট, এবং যদি বিগিনিং এ প্রোডাক্ট প্রেজেন্ট থাকে, উই ডোন্ট নো দ্য ডিরেকশন অফ দ্য রিয়াকশন, মানে ইজ ইট ফরওয়ার্ড অর ইজ ইট ব্যাকওয়ার্ড। টু ডিটারমাইন দ্য ডিরেকশন, টু ডিটারমাইন দ্য প্লাস অর দ্য মাইনাস, we will find a term, it's called reaction quotient. বাংলায় বলা হয় বিক্রিয়ার অনুপাত, এবং বিক্রিয়ার অনুপাত কেপিকেসির মতোই, the difference is the circumstance. We usually calculate KPKC for the equilibrium state and QPQC for any state. এই জন্য আমরা বলছিলাম যে সাম্যাবস্থার কিউ কে আদর করে কে ডাকা হয়। কিউ এর কে এর মধ্যে সম্পর্ক হইতেছে কিউ অলওয়েজ ওয়ান্টস টু বি লাইক কে। এখানে তোমাদের একটা লাইফ লেসন দেই। তোমরা অনেকে ইনবক্সে আমাকে বলো যে ভাইয়া আপনার মতো হতে চাই, এরকম অনেকে আমাকে বলে। এটাতে আমি আসলে খুব প্রাউড ফিল করি, এবং আমার ভয়ও হয় যে আমি আসলে এমন কিছু করছি কিনা যেটা আসলে অনুকরণীয় কিনা, মানে am I did something that much great, এই প্রশ্ন মাঝে মধ্যে আসে। আমি সবাইকে আসলে একটা আনসারই দেই যে তোমাকে আসলে কারোর মতো হতে হবে না, জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইউ। সাপোজ ইউ আর মিথুন, জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ মিথুন। সাপোজ ইউ আর আফসার রহমান, ধরলাম, ইউ নিড টু বি দ্য বেস্ট ভার্সন অফ আফসার রহমান। প্রতিটা মানুষের মধ্যে এত পরিমাণ সম্ভাবনা আছে, তুমি যদি সেটাকে এক্সপ্লোর করো, ইউ ডোন্ট নিড টু ফলো আদার্স, ইউ ডোন্ট নিড টু বি সামওয়ান এলস, জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। এক্সপ্লোর ইয়োরসেলফ, যে তোমার মধ্যে কোন গুণটা সব থেকে ভালো আছে, কোন গুণটাকে তুমি যদি শানিত করো তাহলে সেটা সব থেকে বেশি প্রসারিত হবে, সব থেকে বেশি সেটা সাকসেসফুল হবে। এই জন্য বললাম ওই যে কেপিকেসির মতো, ইউপিকিউসির মতো। তো ফ্যাক্ট হচ্ছে বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ, আস্ক ইয়োরসেলফ হোয়াট ইউ আর গুড অ্যাট। তুমি যদি এটা আস্ক করো, সেখান থেকে যদি আনসার পাও, তুমি যেটাতে সব থেকে ভালো, তুমি যদি সেটা নিয়ে কাজ করো, তুমি সেরা কিছু হবা। আর অনেকে বলে যে ভাইয়া জীবনের এইম হচ্ছে অনেক টাকা পয়সা আর্ন করা। ট্রাস্ট মি, এনিথিং ইফ ইউ আর গুড এট সামথিং অ্যান্ড দ্যাট হ্যাভ সাম ফাইন্যান্সিয়াল ভ্যালু ইন দ্য সোসাইটি, ইউ উইল আর্ন এ লট। বাংলাটা হচ্ছে তুমি যে কাজটাই করো না কেন, যদি সেই কাজের কিছু আর্থসামাজিক ভ্যালু থাকে এবং তুমি যদি সেখানে সেরাদের সেরা কেউ হতে পারো, তুমি অনেক টাকা আর্ন করবা। মানি উইল কাম অ্যাজ এ বাই প্রোডাক্ট, মানে ইউ নিড টু গো ফর মানি, ইউ নিড টু রান ফর মানি। জাস্ট বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ, আস্ক ইয়োরসেলফ হোয়াট ইউর গোনা ডু, হোয়াট ইউর গোনা গুড অ্যাট, অ্যান্ড কিপ প্র্যাকটিসিং, কিপ ডুইং দ্য ফেভারিট থিংস। দেখবা লাইফে টাকা পয়সা, যশ, খ্যাতি এগুলো এমনিতে আসবে। বুঝিয়েছি সবাই? কারোর মতো হওয়ার দরকার নেই, কাউকে অনুকরণ করার দরকার নেই। যদি এমন হয় কাউকে তোমার ভালো লাগে, অনুকরণীয় হয়, তাহলে তার যতটুকু তোমার ভালো লাগে অতটুকু অনুকরণীয় করো। চোখ বন্ধ করে কারো সবটুকু অনুকরণ দরকার নেই, চোখ বন্ধ করে কারো সবটুকু অপছন্দেরও দরকার নেই। আমাদের একটা সাইকোলজি আছে, আমরা যাকে পছন্দ করি তাকে অনেক পছন্দ করি, যাকে পছন্দ করি না তাকে একদমই পছন্দ করি না। এটা যেন না হয়, কারণ প্রতিটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে। তোমার যাকে ভালো লাগে তার যতটুকু করণীয়, অনুকরণীয়, তাকে তুমি অতটুকু অনুকরণ করো। আমাকে তোমার ভালো লাগতে পারে হয়তো যতটুকু দেখো, আমার মধ্যে হয়তো এমন কোনো কিছু আছে যেটা তোমার ভালো নাও লাগতে পারে, তো তুমি অতটুকুই ফলো করো যতটুকু তোমার ভালো লাগে, পুরোটুকু ফলো করার দরকার নেই। আর এটা মাথায় রাখবা, এটাও তোমাদেরকে বলি যে আই মে ডিসএগ্রি উইথ ইউ বাট স্টিল উই ক্যান বি ফ্রেন্ডস। আই মে ডিসএগ্রি উইথ ইউ বাট স্টিল আই ডোন্ট হ্যাভ টু ইনসাল্ট ইউ। আই মে ডিসএগ্রি উইথ ইউ বাট স্টিল উই ক্যান, কি বলা যায়, মানে সোজা কথা, কাউকে তুমি যদি হচ্ছে কারো দ্বিমত পোষণ করো, তার মানে এমন না যে উই ডোন্ট হ্যাভ টু বি এনিমি। এটা মাথায় রাখো আর কি। তো যাই হোক, কিউ আসলে কে কে অনুকরণ করে কেন? কারণ বিক্রি সাম্য অবস্থায় পৌঁছাতে চায়। তো বিক্রি যদি সাম্য অবস্থায় পৌঁছাতে চায়, তাহলে কিউ কি হতে চাই? যদি কিউ ছোট হয় সামনে আগাবে, কিউ যদি বড় হয় বিক্রির পেছনে আগাবে। ওইটা তোমাদেরকে দুটো ম্যাথ প্র্যাকটিস করছিলাম। এবার দুটা প্রচলিত বিক্রিয়া, এটা তোমাদেরকে দেখাই নেই, আমি তোমাকে হচ্ছে এটা একটু তোমাদেরকে বলবো। দুইটা প্রচলিত বিক্রিয়া, সবাই টাইটেল লিখে নাও। তোমাদের দেখবে কলেজে এই দুটাকে খুব এমফাসাইজ করে পড়াইছে। এই দুটো এত বেশি ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় আসে,
অনেক স্টুডেন্টরা মনে করে যে এই দুটোর বাইরে মনে হয় কোনো ইকুয়েশন নাই। আমি এই মেইন প্রশ্ন সলভ শুরু করার আগে তোমাদেরকে ওটা একটু দেখায় আসি। প্রথম প্রচলিত বিক্রিয়া সেটা হচ্ছে এইটা, PCl5, সেখান থেকে PCl3 তৈরি হয় আর এখানে Cl2 তৈরি হয়। এই বিক্রিয়ার জন্য কেপি এর যে ইকুয়েশনটা সেটা আসলে আমাদের বইতে সূত্র হিসেবে দেওয়া আছে, এবং 90% অফ স্টুডেন্টস দে থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য অনলি রিয়াকশন, আর কোনো রিয়াকশন এক্সিস্ট করে না। তো আমরা আসলে এই রিয়াকশনের জন্য কেপি এর একটা ইকুয়েশন বের করব। তো প্রশ্ন আসতে পারে কেন বের করছেন ভাই, আমরা যেভাবে বুঝে বুঝে বের করছি তখন সেভাবে বের করলে কি হবে না? সেভাবে বের করলে হবে, কিন্তু এটা তোমার সব বন্ধুদের মুখস্থ, বুঝছো? এই জন্য তুমি এটা মুখস্থ করবা জাস্ট টু সেভ সাম টাইম। দেখবা যে কিছু টাইম তোমার হচ্ছে সেভ হবে এক্সাম হলে। তো 0 সেকেন্ডে দেখো তো, আমি ধরে নিলাম 0 সেকেন্ডে এটা তো 1 ছিল, এটা 0, এটা হচ্ছে 0। যেহেতু আমার কোনো কোএফিসিয়েন্ট দেওয়া নাই, তার মানে এখানে আমি 0 ধরে নিয়েছি। ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা হবে না? তাহলে এখানে কি হবে দেখো, এখানে হবে আলফা, এখানে হবে হচ্ছে আলফা। অনেকে বলতে পারো যে ভাই ওয়াই আলফা, আমরা এত ম্যাথ করে আসছি, মানে উই ডিডেন্ট ইউজ এ সিঙ্গেল আলফা ইন এ সিঙ্গেল ম্যাথ। এইখানে কেন ইউজ করছি? এখানে ইউজ করছি বললাম না, তোমার সব বন্ধুর এই ম্যাথটা মুখস্থ, এই সূত্রটা মুখস্থ। আমি তোমাকে সূত্রের প্রতিপাদন করে দেখাবো। এই প্রতিপাদনটা হচ্ছে তোমার বইয়ে আছে, এবং ডিরেক্টলি এটা দিয়ে প্রশ্ন আসে পরীক্ষায়, এমসিকিউতে আসে, সিকিউতে আসে। সময় বাঁচানোর জন্য তুমি মনে রাখবা। তো আমরা তো কেবি বের করবো, তাই না? তো যদি কেবি বের করতে চাই, কেবি সমান হইতেছে পি অফ, এই যে এটা পি অফ PCl3 ইন্টু পি অফ Cl2 আর নিচে পি অফ PCl5, এই তো। তাহলে আংশিক চাপ বের করতে গেলে আমাদের তো মোল ভগ্নাংশ লাগে, মনে আছে ফর্মুলা? আংশিক চাপ সমান কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এখন মোল ভগ্নাংশ যদি বের করি তাহলে তো আমার মোট মোল লাগবে। আমি যদি ইকুইলিব্রিয়ামে মোট মোল বের করি তাহলে সবগুলো যোগ করে দেখো, 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা। আমি তোমাদের ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, আমি তোমাদের কি করাচ্ছি, তোমাদের বইতে দুইটা ইকুয়েশন আছে, এই বিক্রিয়া তার মধ্যে একটা। এই ইকুয়েশনটা বইতে এত ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে এবং এটা দিয়ে এত ফ্রিকোয়েন্টলি ম্যাথ আসে, এই জন্য আমরা সময় বাঁচানোর জন্য এই দুটো ইকুয়েশন মুখস্থ করব। তো সেই দুটো ইকুয়েশন তোমাদেরকে আমি প্রতিপাদন করে দেখাই দিচ্ছি। এন্ড অফ দ্য ডে তোমাদের ইকুয়েশন দুটো মুখস্থ করতেই হবে। এটা বুঝে বুঝেও তুমি করতে পারতা এতক্ষণ আমরা যেভাবে ম্যাথ করছিলাম এতদিন, কিন্তু এটা তোমার বাকি সব বন্ধুর মুখস্থ। কলেজে এটা করায়, তার জন্য আমি তোমাকে করাই দিচ্ছি, যেন পরীক্ষার হলে তোমাকে আর ওই কষ্ট করে ফর্মুলা পর্যন্ত কষ্ট করে আসতে না হয়, ডিরেক্টলি সূত্র বসাই দেবা। এবং যদি পরীক্ষায় গতানুগতিক প্রশ্ন আসে তাহলে এগুলো বেশি আসে। তাহলে মোট মোল সংখ্যা হইতেছে 1 প্লাস আলফা, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। এখন আমি জানি যে আংশিক চাপ সমান কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। আংশিক চাপ সমান মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। এমডি তালহা জুবাইর বলতেছে এক্স দিয়ে করা যায় না। আরে বাবা করা যায়, কিন্তু এক্স দিয়ে করলে তো আমার পারপাস সার্ভ হচ্ছে না, বুঝো কিনা তালহা? আমি তোমাদের এই জন্য যে কোনো কিছু পড়ালে আগে অনেক প্রেক্ষাপট বলে দেই, তারপরে তোমরা বুঝো না বা তোমরা তোমাদের মতো প্রশ্ন করতে থাকো। প্রেক্ষাপটটা বুঝো। তোমার সব বন্ধুর যে ফর্মুলাটা মুখস্থ, তোমাকে সেই ফর্মুলাটা আমি মুখস্থ করা আছে জাস্ট বিকজ ইউ ক্যান সেভ সাম টাইম, আর কোনো কারণ নাই। এক্স দিয়ে কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু আবারও বলতেছি আমার পারপাসটা বুঝো, আমি কেন করতে চাচ্ছি, কি করতে চাচ্ছি। আমি যে কোনো কিছু পড়ানোর আগে অনেকক্ষণ ধরে পারপাস বলি, যে এই কারণে এটা করবো, ওই কারণে ওটা করবো। তো 1 প্লাস আলফা, তো এই হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। এখন আংশিক চাপের ফর্মুলা কি ছিল? আংশিক চাপ, মৌ বলতেছে এখানে কি কেসি বের করা যাবে না? আরে বাবা যাবে, কে বলছে যাবে না? কিন্তু তোমার বইতে না কেসি বের করে নাই, করলেও তোমার স্যার কেসি বের করায় না। বললেও ওই কেসি বের করা গেলেও ওই কেসিটা আসলে হইতেছে পরীক্ষায় আসে না। তোমরা কেন বুঝতেছো না আমি কেন এটা করতেছি রে বাবা, কেন এটা করতেছি? প্রশ্ন করা কিন্তু একটা আর্ট ভাই, ইউ নিড টু নো হোয়াট আই এম গোনা আস্ক এন্ড হোয়াট আই শুডন্ট। তো PCl3
তো আমি যদি হইতেছে এটার আংশিক চাপ বের করতে চাই, আংশিক চাপ সমান কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ ধরে নিলাম হইতেছে পি, আর পিসিএল3 এর মোল ভগ্নাংশ কত, নিজের মোল সংখ্যা বাই মোট মোল সংখ্যা। তাহলে নিজের মোল সংখ্যা হইতেছে আলফা, পিসিএল3 মোট মোল সংখ্যা হইতেছে 1 প্লাস আলফা। তাহলে এইটা হইতেছে এর আংশিক। এরপর হইতেছে এর আংশিক চাপ বের করতে গেলে মোট চাপ হইতেছে পি ইন্টু আলফা বাই হইতেছে 1 প্লাস আলফা। দেখো নিজের মোল সংখ্যা আলফা, মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা। আর এরপর আসে হইতেছে এইটার মোল ভগ্নাংশ। এটার মোল ভগ্নাংশ বা নিজের মোল মতো, নিজের মোল হইতেছে 1 মাইনাস আলফা, আর মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু ধরলাম এরও মোট চাপ তো সবার জন্য একই। এবার যদি কাটাকাটি করো তাহলে কি দাঁড়ায়, এখানে পি আর এখানকার পি কাটাকাটি যায়, একটা পি কাটাকাটি যায়। আর তাহলে যদি আমি হচ্ছে এখানে কাহিনী করি তাহলে দাঁড়ায় হইতেছে এখানে উপরে একটা পি থাকে, পি ইন্টু এখানে আলফা ইন্টু আলফা মানে হইতেছে আলফা তার স্কোয়ার, আর উপরে থাকে 1 প্লাস আলফা তার আবার স্কোয়ার। এটাকে যদি উল্টে দিই, যেহেতু ভাগাকার আছে, তার মানে হইতেছে উল্টে দাও, উল্টে দিলে কি থাকে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা। তো বুঝতেই পারছো এইখান থেকে 1 প্লাস আলফা আর এখানে দুইটা 1 প্লাস আলফা কাটাকাটি করলে একটা বাদ পড়ে যায়, আলটিমেটলি থাকে হইতেছে এইটা পি ইন্টু উপরে থাকে আলফা স্কোয়ার, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে 1 মাইনাস আলফা। এটা হচ্ছে আমাদের এইটার কেপির ইকুয়েশন। এই সমীকরণটা মুখস্থ করবা, যে বুঝছে ভালো কথা, যে বুঝছো নেই কোনো সমস্যা নেই, এত কিছু বুঝতে হবে না, মুখস্থ করবা। না বুঝলে কোনো প্যারা নাই, যে বুঝো নাই খুশি থাকো, শুধু মুখস্থ করলেই হবে, আর যে বুঝছো মাশাল্লাহ। ওকে, আরেকটা বিক্রিয়া আছে। এখন বলতে পারো যে ভাই এটার কেসি নিয়ে কি হবে আর কি। এটার কেসি এর সূত্রটা ওরকম আসলে হচ্ছে পরীক্ষায় ওরকম দেয় না, আর যদি দেয় তাহলে তুমি যে নিয়মে তোমাকে আসলে এতদিন আমি বের করা শিখাইছি তুমি ওই নিয়মে বের করবা। আর টিটিপি কেন হবে, টিটিএম হবে। হ্যাঁ, আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে এইটা N2O4 2NO2। এটাও যে বুঝবা আলহামদুলিল্লাহ, যে বুঝবা না মুখস্থ করবা। নন্দিনী সাহা বলছে এটা শুধু এই বিক্রিয়ার জন্য, তাই না? হ্যাঁ, এটা শুধু এই বিক্রিয়ার জন্য, বাট 90% of students in our country they think that this is the only reaction and this reaction is applicable for all the reaction. এটা মাঝে মধ্যে মানুষজন চিন্তা করে আর কি, বুঝছো? তো ফ্যাক্ট হচ্ছে যে অনেকেরই ধারণা সব বিক্রিয়ার জন্যই বোধহয় হতেছে এই একটা সমীকরণই প্রযোজ্য, এটা অনেকেই ধারণা করে, কিন্তু এটা শুধু এই রিঅ্যাকশনের জন্যই প্রযোজ্য। এবার দেখি N2O4 সেখান থেকে 2NO2 তৈরি হয়। তো আমি যদি এইখানে একটু তোমাদেরকে দেখাই যে ধরো এটার ক্ষেত্রে আমি আগের মতো হচ্ছে কেপি এর ইকুয়েশন বের করব। 0 সেকেন্ডে এটা ছিল 1, যেহেতু আমার এখানে 1 আছে, এটা তো 0। ইকুইলিব্রিয়ামে 1 মাইনাস আলফা। আশা করি তোমরা পারপাসটা বুঝছো, তোমার সব বন্ধুরা এটা মুখস্থ করে, এই জন্য তোমাকে আমি এটা মুখস্থ করাচ্ছি, আর কোনো কারণ নেই। এখানে আমরা একটু মোট মোলটা বের করে ফেলি। মোট মোল যদি বের করি তাহলে দেখো 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, আলটিমেটলি থাকে হতেছে 1 প্লাস আলফা। তো দিস ইজ আওয়ার টোটাল মোল। তারপরে আসি হইতেছে আমি যদি এখন তোমার এখানে কেপি এর ইকুয়েশন বের করি তাহলে কেপি এর ইকুয়েশন কি দাঁড়াবে, উপরে নেই, উপরে থাকে এইটার আংশিক চাপ পি অফ NO2 সোজাই হয় না, আমার লাইন হয়ে যায় আঁকা বাঁকা, ভালো না হাতের লেখা। তোমরা গান শুনছো?
আচ্ছা, এবার যদি আমি এখানে ভ্যালু বসাই, আংশিক চাপ সমান কি মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। মোট চাপ কত? ধরলাম মোট চাপ হইতেছে পি, এটার মোল ভগ্নাংশ কত? নিজের মোল সংখ্যা 2 আলফা, এই যে 2 আলফা, মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, তার উপরে আবার কি আছে? স্কয়ার আছে। আর এইখানে কি হবে? এর নিজের মোল সংখ্যা কত? 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা, কিন্তু ওর জন্য তো মোট চাপ পি। তো বুঝতে পারছো, এখানে পি তার স্কয়ার হবে, নিচে পি হবে। একটা পি হইতেছে ক্যান্সেল আউট হয়ে যায়, আরেকটা পি অবশিষ্ট থাকে। তাহলে আমি এখানে একটা পি লিখি, ইনটু উপরে থাকে 4 আলফা স্কয়ার, আর নিচে থাকে 1 প্লাস আলফা তার হোল স্কয়ার। এ হচ্ছে উপরের অংশটুকু বসাইলাম। আর নিচেরটা যদি হইতেছে আমি উল্টাই দেই, তাহলে থাকে 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা। তো এই 1 প্লাস আলফার সাথে এখানে একটা কাটাকাটি করলে একটা থাকে, ওকে। আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আসে, আলটিমেটলি থাকে 4 আলফা স্কয়ার 1 মাইনাস আলফা স্কয়ার ইন্টু হইতেছে পি। তো এটা তোমার টানা টানা মুখস্থ। ইকুয়েশন প্রতিপাদন মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে কোনো সমস্যা নেই, মুখস্থ করবা। তাহলে দুইটা বিক্রিয়ার জন্য দুইটা ইকুয়েশন আমরা মুখস্থ করব। সবাই কি বুঝতে পারছো হোয়াট আই এম ট্রাইং টু সে? ভাই একটু আমার জন্য পানি খেতে বলেন তো। এবার দেখি কিছু প্রবলেম সলভ করি। ভরক্রিয়ার সূত্রে নিচের কোনটিকে সক্রিয় ভর হিসেবে নির্দেশ করা হয়? মানে ইন ল অফ মাস অ্যাকশন হুইচ ওয়ান ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অ্যাক্টিভ মাস। যদি আমি ইংলিশে তোমাকে ট্রান্সলেট করে দেই, সেটা হচ্ছে এইটা, যে ইন ল অফ মাস অ্যাকশন হুইচ ওয়ান ইজ কনসিডার্ড অ্যাজ দ্য অ্যাক্টিভ মাস। ইজ ইট আণবিক ভর? আণবিক ভর না। মোল সংখ্যা? না। কোনটাকে ধরি? মোলার ঘনমাত্রা। মনে আছে? যদি সেটা অ্যাকুয়াস হয়, সলিউশন হয়, তাহলে মোলার ঘনমাত্রা, যদি সেটা গ্যাসিয়াস হয় তাহলে পার্শিয়াল প্রেসার অর প্রেসার। গুড। কে জানি বলদের মতো বি আনসার দিছে, এই বলদ বি কেন হবে? গ্রিন কেমিস্ট্রিতে অধিক তাৎপর্যপূর্ণ কোনটি? গ্রিন কেমিস্ট্রিতে হুইচ ওয়ান ইজ মোর সিগনিফিকেন্ট? প্রভাবকের ব্যবহার, নিরাপদ দ্রাবক ব্যবহার, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, দুর্ঘটনা প্রতিরোধ করা। এখানে আসলে সবগুলোই তো গ্রিন কেমিস্ট্রির মূলনীতি, কিন্তু কথা হচ্ছে যে কোনটা আসলে বেশি? এইটা, গ নাম্বার। দ্য হাইয়েস্ট ম্যাক্সিমাম পসিবল অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি বেশি কি মিন করে? মিন করে হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ ডিজায়ার প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু টোটাল প্রোডাক্ট। দ্য হায়ার দ্য অ্যাটম ইকোনমি, দ্য গ্রেটার দ্য পার্সেন্টেজ রেট, দ্য গ্রেটার দ্য কনভার্সন রেট। তো সি হচ্ছে আমাদের আনসার। গুড, নাইস। কোন বিক্রিয়া ডেল এন এর মান হচ্ছে গ্রেটার দেন 0? মানে কোন বিক্রিয়া ডেল এনটা 0 থেকে বড়? আচ্ছা, একজন আমাকে বলছে লাসা তেলের নীতি পড়াবেন কিনা। হ্যাঁ পড়াবো, দেখবা কোন একটা প্রশ্নের মধ্যে আসবে। But still, at this stage, shouldn't you know the Lasha Teleniti? Shouldn't you? You should. 9-এ পড়ছো, 10-এ পড়ছো, 10-এর টেস্ট পরীক্ষার পরে পড়ছো, অনেকবার রিভিশন দিয়েছো। You should. You shouldn't ask the question, ভাই লাসা তেলের নীতি পড়াবে কিনা। এটা আমি হয়তো পড়াবোই, বাট তোমাদের কাছ থেকে এই প্রশ্ন আশা করি না আমি। আচ্ছা, নিচের কোনটি ডেল এন 0? ডেল এন 0 মানে কি? ডেল এন 0 মানে হইতেছে উৎপাদের মোল সংখ্যা, মানে এন অফ উৎপাদ মাইনাস এন অফ বিক্রিয়ক। এখন দেখো কোথায় আসলে এটা বড় হয়, দেখবা ক নম্বরে হইতেছে বড় হয়। আসলে আমি চেক করে দিই, তোমাদের আনসার দেখে আসলে বলছি 2 মাইনাস 1 মানে 1 থাকে। এবার দেখি এটা AB2 হাফ B2 AB3। দেখো এখানেও গ্যাস আছে, এখানেও গ্যাস আছে, এখানেও গ্যাস আছে। কেপি কেসির মধ্যে সম্পর্কের সমীকরণ কোনটি? মানে কেপি কেসির মধ্যে সম্পর্কের সমীকরণ কোনটি? যদি সমীকরণ বের করি তাহলে কি দাঁড়ায়? ইকুয়েশন কি ছিল জানো? ওই যে বলছিলাম প্রিয়ঙ্কা চোপড়া, কেপি সমান কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল্টা এন। এখন তোমার কাজ হচ্ছে ডেল এন এর মান বের করা। তো ডেল এন যদি বের করি, উৎপাদ কত? এখানে 1 মাইনাস বিক্রিয়ক হইতেছে এখানে 1 আর এখানে হইতেছে হাফ, তাহলে 1.5 আর কি।
1.5 আলটিমেটলি থাকে হইতেছে -0.5, মানে -1/2 থাকে আর কি। -1/2 হচ্ছে আমাদের ডেল এন, এটার ভ্যালু। এখন -1/2 যদি ডেল এন হয় তাহলে যে কেপি সমান কেসি ইন্টু RT টু দি পাওয়ার -1/2, এই হচ্ছে আমাদের এখানকার আনসার। এই রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? হুইচ ওয়ান ইজ দ্য ক্যারেক্টার অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম স্টেট? বিক্রিয়ার সমাপ্তি। ওকে, মানে বিক্রিয়া কি এন্ড হয় সাম্যাবস্থায়? একমুখিতা না, এটাও না, বিক্রিয়া উভমুখী হয়ে যায়। প্রভাবকের প্রয়োজনীয়তা, সাম্যের স্থিতিশীলতা, এই কোনটা বৈশিষ্ট্য? প্রথমত হতেছে বিক্রিয়ার সমাপ্তি, না হয় না। বিক্রিয়ার একমুখিতা হয় না। প্রভাবকের প্রয়োজনীয়তা, সাম্যের স্থিতিশীলতা, কোনোটাই তো আসলে হইতেছে হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে সাম্যের স্থিতিশীলতা, মানে সাম্য অবস্থা আসলে স্থিতিশীল থাকে। বিক্রিয়া স্থিতিশীল হয় না, কিন্তু সাম্য অবস্থা স্থিতিশীল থাকে। তুমি যদি ওরে কোনো কাতুকুতু না দাও, সারা জীবন সাম্য অবস্থায় থাকবে, এ হচ্ছে মেইন কথা। এরপরে সে কোন বিক্রিয়ায় কেপি সমান কেসি? তোমাকে যদি বলি, দেখো তো কেপি সমান ইকুয়েশন কি ছিল? কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন, তাই না? তো যদি ডেল্টা এন 0 হয় তাইলে কি হবে? কেপি সমান হইতেছে কেসি হবে। এখন তোমাকে দেখতে হবে যে কোথায় ডেল এন এর মান 0। আবার বলছে ডেল এন 0 হইলে কেপি সমান কেসি হবে। তাহলে যেখানে বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান, বিক্রিয়ক উৎপাদের মোল সংখ্যা সমান কোথায় কোথায়? এই যে এখানে। তারপরে এই বিক্রিয়ার কেপি এর একক কোনটা? তোমাদেরকে বলছিলাম কেপি কেসির কোন একক হয় না, কিন্তু তোমার পরীক্ষার জন্য হয়। তো যেহেতু তোমার পরীক্ষার জন্য হয়, সেজন্য আমি তোমার পরীক্ষার জন্য বের করে দেখাচ্ছি। এখানে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, তাই না? এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন কত? 2 মাইনাস হচ্ছে 4, মানে এটিএম টু দি পাওয়ার -2। এটিএম টু দি পাওয়ার হতেছে -2। এরকম ইজি পিজি প্রশ্ন পরীক্ষায় আসে। এরপরে দেখি A2B2 2AB একটা রিঅ্যাকশন দেওয়া আছে। বিক্রিয়াটির 25°C তাপমাত্রায় 1.5 ATM চাপে কেপি এর মান এত হলে কেসি এর মান কত? তো আমাকে বলছে হইতেছে কেপি এর মান এটা দেওয়া আছে, কেসি এর মান জিজ্ঞেস করছে। কিন্তু দেখো এখানে ডেল এন এর মান 0 না, and if the value of del n is 0 the kp is equal to kc, মানে এখানে কেপিও যাহা কেসিও তাহা। এখানে যদি এর মানটা কি বলে 5.6 হয়, এখানে মানটা কি হবে? 5.6। ইজি পিজি। এই কোন বিক্রিয়ায় কেসি এর একক? এটা শোনো, তোমাদেরকে এগুলো হোমওয়ার্ক দিচ্ছি, আমি তো লেন্দি করবো না ক্লাস, এগুলো খুব ইজি ক্লাস। কোন বিক্রিয়ার কেপি এর মান কেসি এর মান থেকে বড়? এটা খুঁজে বের করো তো সবাই। ওকে, তোমরা সবাই গ আনসার দিচ্ছ, আমি এখন দেখি কিভাবে হয়। এই কেপি এর মান কেসি থেকে বড় হবে, তার মানে মেইন কাহিনী কি? কেপি সমান হইতেছে কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল্টা এন। এখন কথা হচ্ছে ভাই, যেখানে ডেল এন এর মান 0 থেকে বড় সেখানেই কেপি, মানে ব্যাপারটা কিরকম দাঁড়ায় তোমাদেরকে আরেকটু বুঝাই দিই। এখানে আমাদের ইকুয়েশন কি দাঁড়ায়? কেপি বাই হতেছে কেসি সমান হচ্ছে RT টু দি পাওয়ার হতেছে ডেল্টা এন, এই তো। এখন এটা যদি বড় হইতে হয় এই মানটা 1 থেকে বড় হইতে হবে।
আবার বলতেছে যদি এটা বড় হইতে হয় এই মানটা 1 থেকে বড় হইতে হবে। এই মানটা 1 থেকে বড় কখন হবে জানো? যখন del n এর মান 1 থেকে বড় হবে। So we need to find out in which reaction the del n is greater than 1. আবার বলতেছি তোমার কাজ জাস্ট একটা, জাস্ট ফাইন্ড আউট দ্য ভ্যালু which is greater than 1. তাহলে কোন বিক্রিয়াতে del n এর মান 1 থেকে বড়? যদি বের করতে চাই দেখো এখানে 1 এখানে যোগ করলে 1 মানে এখানে কেপিকেসি সমান। ক নাম্বার আনসার না। যদি এখানে চিন্তা করি এখানে হচ্ছে দেখো এখানে হইতেছে ও আচ্ছা এটা 1 থেকে ছোট আর এখানে হইতেছে মাইনাস আসে। তো সি হচ্ছে আনসার। 1 এর সমান হইলেও বড় হয়, 1 থেকে বড় হইলেও বড় হবে। আমি একটু ভুল বলছিলাম বলার সময়। 1 অর গ্রেটার দেন 1, সি হচ্ছে আনসার। বি কেন আনসার না? ভাই বিতে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, তোমরা দেখছো অ্যামোনিয়া তৈরির বিক্রিয়াতে del n এর মাইনাস হয়। মানে অ্যামোনিয়ার বিক্রিয়াতে ভগ্নাংশ করলে del n এর মান মাইনাস হবেই। এজন্য বি আনসার না, সি হচ্ছে আনসার। যারা সি আনসার দিচ্ছে কংগ্রাচুলেশনস, থিংকিং প্রসেসটা খুব ভালো ছিল। তারপর হতেছে যে মিথেন এইটা 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 সাম্য বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ও এটা লা শাতেলের নীতি আসছে আর কি, ঠিক আছে। লা শাতেলের নীতি, এই সবাই খাতার উপরে লিখে নাও, লা শাতেলিয়ের নীতি। পড়া দেই, 5 মিনিট লাগবে। এটা আমি পড়াতে চাচ্ছিলাম না আর কি, বুঝছো। লা শাতেলের নীতি কি বলে? একটা বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাইলো, তো সাম্যাবস্থায় পৌঁছায় মানে ইউ হ্যাভ 3 প্যারামিটার দ্যাট ক্যান ইউ চেঞ্জ, জাস্ট টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কনসেন্ট্রেশন। তোমার হাতে 3টা প্যারামিটার আছে যেগুলো তুমি চেঞ্জ করতে পারবা। বলা হয়ে থাকে একটা বিক্রিয়া যদি সাম্যাবস্থায় পৌঁছায়, পৌঁছানোর পরে, আবার বলছে একটা বিক্রিয়া সাম্যাবস্থায় যদি পৌঁছায়, পৌঁছানোর পরে তুমি যদি এর কোনো একটা পরিবর্তন করো, যে 3টা তোমার পরিবর্তন করার সুযোগ আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, পরিবর্তন করো, তাহলে বিক্রিয়া এমন কিছু পরিবর্তন করবে নিজের মধ্যে যেন সে আগের অবস্থায় ফেরত আসতে চায়। ব্যাপারটা এরকম। তোমরা কি জানো যে মানে উই ওয়াল অন দা, মানে ব্যাপারটা কিরকম বলা হয় বাংলায় বলি, আমরা সবাই আসলে লাইফে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় যাই, বাট আমরা সেখানে আসলে আগের অবস্থায় ফেরত আসতে চাই। মানে পিপল ওয়ান্ট টু বি ইন দ্য কমফোর্ট জোন। কমফোর্ট জোন মানে হচ্ছে তুমি যেখানে আছো, যেভাবে আছো, এটাই তোমার আসলে কমফোর্ট। মানে চেঞ্জ ইজ কাইন্ড অফ স্ক্যারি, আমরা চেঞ্জ খুব ভয় পাই। মানে ওয়ান অফ দ্য স্ক্যারিয়েস্ট থিংস ইন দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জ, আমরা পরিবর্তনকে ভয় পাই। তো একটা রিয়েকশনের ক্ষেত্রে ওরকম ঘটনা ঘটে। একটা রিয়েকশনকে তুমি যদি কোনো কিছু পরিবর্তন করো, মানে দ্যাট ক্যান বি টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন, তো ফ্যাক্ট হচ্ছে ওই বিক্রিয়াটাও আসলে আমাদের মতো করে আবার আগের অবস্থায় ফেরত আসতে চায়। ফেরত আসতে চায় মানে হইতেছে পুরো একটা বিক্রিয়াতে তুমি তাপমাত্রা পরিবর্তন করলে, ধরো তাপমাত্রা কিছু ওই বিক্রিয়াকে ঠান্ডা করলে, তো ওই বিক্রিয়া আবার পরে গরম হইতে যাবে যতটুকু তাপ তুমি উঠাই নিচ্ছ। কোনো বিক্রিয়াকে তুমি ধরো গরম করলা, ওই বিক্রিয়া আবার ওই এক্সট্রা গরমটুকু বের করে দিবে, সে আবার ঠান্ডা হবে। সোজা কথা বলি, মানুষ যেরকম হইতেছে তার আগের অবস্থায় ফেরত আসতে চায়, আগের অবস্থায় ফেরত আসতে চায়, ঠিক সেরকম, ঠিক সেরকম একটা বিক্রিয়া তো, মানে ইফ ইউ চেঞ্জ সামথিং, দ্য রিঅ্যাকশন হ্যাজ এ টেন্ডেন্সি টু কাম ব্যাক। এই হচ্ছে মেইন কথা। এখন ব্যাপারটা কিরকম, আমার কাছে একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছালো, ধরো সাম্যাবস্থায় পৌঁছালো, এবং আমরা সাম্যাবস্থায় থাকাকালীন আমরা কিছু পরিবর্তন করলাম। কিরকম? দ্যাট ক্যান বি টেম্পারেচার, দ্যাট ক্যান বি প্রেসার, দ্যাট ক্যান বি কনসেন্ট্রেশন। বলা হয়ে থাকে ওই বিক্রিয়াটার এমন কিছু পরিবর্তন হবে, সে নিজেকে এমন ভাবে নতুন জায়গায় নিয়ে যাবে যেন সে যে আগে যেরকম সাম্যাবস্থা ছিল সেরকম অবস্থা সে হচ্ছে বজায় থাকে। তুমি যে পরিবর্তনটা করছো সেই পরিবর্তনটা যেন বোঝা না যায়, এই পরিবর্তনের কোনো রেশ যেন না থাকে। ব্যাপারটা এরকম যে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমাকে আমি হচ্ছে কিছু টাকা দিলাম এক্সট্রা, তুমি সেই টাকা পয়সাগুলো খরচ করলে, খরচ করে তোমার আগে যে কয় টাকা ছিল সেই টাকা এসে থামলা। মানে দিস ইজ লা শাতেলির ল। এই হচ্ছে মেইন কথা। এটাকে আমরা সুন্দর করে বইয়ের ভাষায় যদি বলি, এটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় পৌঁছায়, তাহলে আমরা যদি সাম্যের কোনো নিয়ামক পরিবর্তন করি, ব্র্যাকেটে লেখা ছিল টেম্পারেচার, প্রেসার, কনসেন্ট্রেশন,
বিক্রিয়াটা সাম্যের অবস্থান এমন ভাবে বদলাবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়, নিয়ামক পরিবর্তনের রেজাল্ট যেন না থাকে। দিস ইজ হোয়াট ইট ইজ। বুঝতে পারছো সবাই? যে স্প্রিং এর মতো, একটা স্প্রিং কে তুমি টানো, সে আবার আগের মতো অবস্থায় ফেরত যাবে, কিছু এনার্জি সে বিকিরণ করে। আবার স্প্রিং কে তুমি হতেছে ভেতরের দিকে ঠেলো, সেও কিছু এনার্জি এমিট করে আবার আগের অবস্থায় ফেরত আসবে। তা আবারও বলতেছি, একটা বিক্রিয়া যদি সাম্য অবস্থায় পৌঁছায় এবং আমি যদি সেখানে সাম্যের কোনো নিয়ামক পরিবর্তন করি, তাহলে বিক্রিয়াটা এমন ভাবে নিজেকে সাজাবে যেন আমি যে নিয়ামক পরিবর্তন করছি তার যেন কোনো রেজাল্ট না থাকে। যেমন বাসায় কোনো কিছু যদি ধরো চিনি বা কৌটি চিনি বা বিস্কিট কোনো কিছু ফেলাই দাও আর কি, তখন কি করো, আম্মু আসার আগে আবার সুন্দর করে সবকিছু গুছগাছ করে ফ্লোর ট্লোর মুছে টুছে তারপরে হইতেছে ওর আগের অবস্থা রাখো না? বিক্রিও তাই। তো প্রথমে দেখি তাপমাত্রা, তিনটা ফ্যাক্টর না, টেম্পারেচার, প্রেসার আর কনসেন্ট্রেশন। একটা উদাহরণ নেই, ধরো হচ্ছে এই বিক্রিয়াটা 3H2 এবং হচ্ছে N2, 2NH3, এবং ধরলাম এখানে DLH এর মান, ধরলাম তো না, -92 কিলোজুল। সো দিস ইজ এন এক্সোথার্মিক রিঅ্যাকশন, রাইট? তো এইটা একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সোথার্মিক রিঅ্যাকশন যদি হয়, তার মানে এই বিক্রিয়া যদি সামনে যায় তাহলে তাপ উৎপন্ন হবে। তো দিস ইজ এক্সোথার্মিক ইফ দ্য ডিরেকশন ইজ ফরওয়ার্ড ডিরেকশন। খেয়াল করো, সামনে গেলে তাপ উৎপন্ন হবে, পেছনে গেলে তো শোষিত হবে। এখন ধরো এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছালো, ইকুইলিব্রিয়ামে পৌঁছালো, পৌঁছানোর পরে তুমি এটাকে ঠান্ডা করছো। ঠান্ডা করছো মানে তাপ নিয়ে নিস, মাইনাস তাপ মানে হইতেছে তাপ আমি নিয়ে ফেললাম, মানে ওকে ঠান্ডা করলাম। তাহলে একটা বিক্রিয়া সাম্য অবস্থায় পৌঁছাইছে, তাপ উৎপাদী বিক্রিয়া এক্সোথার্মিক রিঅ্যাকশন। এবং আমরা যদি এটাকে ঠান্ডা করি, মানে ইফ ইউ কুল ডাউন দ্য রিঅ্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম স্টেট, ও যতটুকু ঠান্ডা করছিলাম অতটুকু ঠান্ডা আবার কি রাখবে? ও রাখবে না তো, ও আবার নতুন করে সেই তাপটুকু তৈরি করবে। ধরলাম তুমি 10 কিলোজুল তাপ ওকে ওখান থেকে নিয়ে নিছো, ঠান্ডা করা মানে কি তাপ তো নিয়ে নেওয়া, ও আবার 10 কিলোজুল তাপ তৈরি করবে। ওই যে পরিবর্তনের কোনো রেজাল্ট থাকবে না, কোনো রেজাল্ট থাকবে না, এভরিথিং ওয়ান্টস টু রিমেইন অ্যাট দ্য প্রিভিয়াস স্টেজ। মানে দ্যাটস পিপল ওয়ান্ট, দ্যাটস দ্য নেচার ওয়ান্ট, সবাই আগের অবস্থায় ফেরত আসতে চায়। তাহলে আমি যতটুকু তাপ শোষণ করাইছি, আমি যতটুকু ঠান্ডা ওকে করছি, ততটুকু তাপ উৎপন্ন হবে। এখন উৎপন্ন হইতে গেলে তো বিক্রিয়ার সামনে যেতে হয়, কারণ দিস ইজ এ এক্সোথার্মিক রিঅ্যাকশন। যেহেতু সামনে যেতে হয়, তার মানে এখানে হইতেছে এই বিক্রিয়া সামনে যাবে। কতক্ষণ সামনে যাবে? আনটিল যে পরিমাণ তাপ তুমি শোষণ করছো ওই তাপটা তৈরি না হওয়া পর্যন্ত। দিস ইজ হোয়াট লা শাতেলি প্রিন্সিপাল। এখন এটা মনে রাখার উপায় কি? মনে রাখার উপায় হইতেছে, আমি যেভাবে মনে রাখতাম, একটা গাড়ি আসলে সামনে আগায়, তাই না? ইঞ্জিন তো গরম হয়, এই জন্য ওই গরম হওয়া ইঞ্জিনকে ঠান্ডা করলে তো গাড়ি সামনে আগাবে। তো গরম হওয়া ইঞ্জিন মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন, ওটাকে ঠান্ডা করলে সাম্য অবস্থায় সামনে আগায়। এটা মনে রাখা আসলে সহজ। আবারও বলতেছি, গরম হওয়া ইঞ্জিন, একটা গাড়ির ইঞ্জিন গরম হয়, সেটাকে ঠান্ডা করলে গাড়ি সামনে আগায়। ঠিক সেরকম তাপ উৎপাদী বিক্রিয়াকে ঠান্ডা করলে সামনে আগায়। এটা হচ্ছে তুমি চাইলে মনে রাখতে পারো। অ্যান্ড দেয়ার আর 4 কেসেস। 4 কেসেস মানে কি? তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ নিলে, দুইটা। তাপহারী বিক্রিয়ার জন্য আবার দুইটা নিলে। তাহলে মোট হচ্ছে 4টা। এখন 4টা মনে রাখা তো আসলে টাফ, কিন্তু তুমি যদি একটা মনে রাখো, বাকিগুলো তোমার তো এমনিতেই মনে থাকবে। তুমি এটাই মনে রাখো, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় সেই বিক্রিয়াতে আমি যদি তাপ উইথড্র করি, ঠান্ডা করি, তাহলে সামনে আগাই। অনেকে এগুলো ছক টক পড়ে মনে রাখে, ওইগুলো একদম দুনিয়ার লেভেলের হচ্ছে, মানে জীবনকে কঠিন করে ফেলে। ভাই আমি যদি এখন 4টা কেস তোমাকে ছক আকারে লিখে দিতাম, তোমার তো এমনিতেই মাথা হচ্ছে উড়াই যেত যে কোনটা কি মনে রাখবো। কেন দরকার, কি দরকার, আমার একটা মনে রাখলে বাকি 3টে এমনিতেই মনে থাকে। তাপমাত্রার কাহিনী শেষ। 2 নম্বর হতেছে চাপ। চাপের ক্ষেত্রে টেল মি, মানে হুইচ ইজ প্রেসারেবল, কোনটার উপরে প্রেসার অ্যাপ্লাই করলে সেটা পরিবর্তন হয়, মানে হুইচ স্টেজ অফ স্টেট ইজ চেঞ্জ বাই দ্য প্রেসার, সলিড, লিকুইড অর গ্যাস? ওকে গুড, সাবিহা বলছে গ্যাস। তার মানে দ্য ইফেক্ট অফ প্রেসার ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস। আবারও বলছি, দ্য প্রেসার ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর গ্যাস, নো চান্স ফর লিকুইড অ্যান্ড let alone solid.
তাহলে শুধু গ্যাসের জন্য তুমি এটা অ্যাপ্লাই করবা। এখন গ্যাসের জন্য যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কিভাবে দাঁড়ায়? আমি এখানে একটা উদাহরণ নিই, ধরো হচ্ছে এইটা, কোন উদাহরণটা নিব? N2O4, এটা ধরলাম গ্যাসিয়াস অবস্থায় আছে, সেখান থেকে 2NO2, এটাও গ্যাসিয়াস অবস্থায়। এখন দেখো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত? বিক্রিয়কের মোল সংখ্যা হইতেছে 1। এই হচ্ছে বিক্রিয়কের মোল সংখ্যা, আর এখানে উৎপাদের মোল সংখ্যা 2 মোল। তাহলে বুঝতেই পারছি উৎপাদের মোল সংখ্যা বেশি। উৎপাদের মোল সংখ্যা বেশি হইলে মানে এই বিক্রিয়া যদি সামনে আগায়, বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়। উৎপাদের মোল সংখ্যা বেশি মানে কি? বিক্রিয়কে পাত্রে 1 মোল ছিল, উৎপাদে পাত্রে 2 মোল ছিল। তোমরা জানো না যে আংশিক চাপ কার সমানুপাতিক? মোল ভগ্নাংশ সমানুপাতিক। মোল ভগ্নাংশ আবার মোল সংখ্যা সমানুপাতিক। তার মানে মোল সংখ্যা বাড়লে চাপ বাড়ে। তো বিক্রিয়ক থেকে এখানে উৎপাদ বেশি চাপ দেয় পাত্রে। কেন? মোল নাম্বার বেশি। তো দিস ইজ কনসিডার্ড অ্যাজ চাপ উৎপাদী বিক্রিয়া। বাট there is no such term চাপ উৎপাদী, বাট তুমি ধরে নাও যে দিস ইজ চাপ উৎপাদী বিক্রিয়া। এক্সোথার্মিক বলে যেরকম একটা টার্ম এক্সিস্ট করে, কিন্তু এই চাপের ক্ষেত্রে ওরকম কোনো টার্ম নাই। তাপ উৎপাদী তাপহারী যেরকম এক্সিস্ট করে, চাপ উৎপাদী চাপহারী বলে কোনো কিছু এক্সিস্ট করে না। বাট মনে মনে ধরে নাও, শাওন ভাই বলছে এটা চাপ উৎপাদী বিক্রিয়া। কোনগুলো চাপ উৎপাদী? যেগুলোর মোল সংখ্যা বাড়ে আর কি। যদি এমন হয়তো এখান থেকে এখানের মোল সংখ্যা কমে গেছে, তাহলে ওটা হচ্ছে চাপহারী বিক্রিয়া। তো দিস ইজ চাপ উৎপাদী বিক্রিয়া। এখন এইখানে তুমি যদি ইকুইলিব্রিয়ামে কি করো, চাপ কমায় দাও, মাইনাস চাপ। চাপ কমায় দেওয়া মানে হইতেছে ওই পাত্রের আয়তন বাড়ায় দেওয়া, পাত্রের আয়তন বাড়ায় দেওয়া, একটু বড় পাত্রে নাও, সেটাকে আমরা বলি চাপ যদি কমায় দাও। এটা মনে রাখাও জাদু মন্ত্র না। দেখো তুমি যদি হইতেছে এইখানে মনে আছে তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কমাইলে সামনে আগায়, তাপ উৎপাদী বিক্রিয়া তাপ কমাইলে সামনে আগায়, ঠিক সেরকম চাপ উৎপাদী বিক্রিয়াতে চাপ কমাইলেও সামনে আগাবে। Who need to memorize all 4 or all 8 cases? You just memorize one case. That case is তাপ উৎপাদী বিক্রিয়াকে আমি যদি ঠান্ডা করি সামনে আগায়। ঠিক সেরকম চাপ উৎপাদী বিক্রিয়ায় চাপ কমাইলে সামনে আগায়, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ কমাইলে সামনে আগায়, চাপ উৎপাদী বিক্রিয়ায় চাপ কমাইলে সামনে আগায়। এবং তুমি কি বুঝতে পারো, ইফ দ্য ভ্যালু অফ ডেল এন ইজ 0, সেইখানে কোনো প্রেসারের ব্যাপার স্যাপার নাই। বুঝি এটা? যদি এমন হয় এই পাশে এই পাশে চাপীয় মোল সংখ্যা সমান, সেখানে আসলেই হতেছে কোনো চাপের প্রভাব থাকবে না। এক্সোপ্রেসারিক, ভালো একটা টার্ম বলছে, মানে আই হ্যাভেন্ট হার্ড দ্য টার্ম এক্সোপ্রেসারিক। ধরো হ্যাঁ এক্সোপ্রেসারিক, দিস ইজ এক্সোপ্রেসারিক। নাইস, থ্যাংক ইউ, খুব সুন্দর একটা টার্ম। এইখানেও কিন্তু 4টা কেস ভাই, তুমি যদি এরকম বলদের মতো মুখস্থ করে বেড়াও, ওইখানে 4টা আবার এইখানে 4টা, তাহলে টার্ম হয়ে যাবে 8টা। এই 8টা মুখস্থ করে ব্রেইনে প্রেসার দেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। এরপর আসবে হতেছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে ঘনমাত্রা। ঘনমাত্রার ক্ষেত্রে কি হয়? ধরো আমরা তো জানি যে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এখন তোমরা কি বুঝো যে হইতেছে আমি যদি হচ্ছে সাম্য অবস্থায়, ধরো সাম্য অবস্থায় বা ইকুইলিব্রিয়ামে বিক্রিয়ক যদি বাড়াই, বিক্রিয়ক যদি বাড়াই, বিক্রিয়ক বাড়ানো যে কথা, উৎপাদ কমানো একই কথা না? আবার বুঝো কিনা? সাম্য অবস্থায় পৌঁছেছে, আমি বিক্রিয়ক বাড়াচ্ছি, তো বিক্রিয়ক বাড়ানো যে কথা, উৎপাদ কমানো একই কথা। মানে আবার বলতেছি যে বিক্রিয়ক বাড়ানো যে কথা, এগুলো কিন্তু শর্ত। বিক্রিয়ক বাড়ালো যা হয়, উৎপাদ কমাইলো তা হয়। এখন বিক্রিয়ক বাড়াইছো, বাড়তি বিক্রিয়ক কমাইতে হবে, তাই না? বাড়তি বিক্রিয়ক কমে কোন দিকে গেলে বিক্রিয়া সামনে আগায়। বিক্রিয়ক যদি বাড়াও তাহলে বিক্রিয়ক বেড়ে গেছে, তাহলে বিক্রিয়া সামনে আগাবে। আবার উৎপাদ কমানো মানে উৎপাদ কমে গেছে, ওই কমতে উৎপাদ ব্যালেন্স করার জন্য বিক্রিয়া সামনে আগাবে। তো বিক্রিয়ক বাড়ালো সামনে আগায়, উৎপাদ কমালো সামনে আগায়। এই হচ্ছে আমাদের লাসাতেলিয়ার নীতি। এখন শিল্প ক্ষেত্রে লাসাতেলিয়ার নীতির কিছু ইস্যু আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। ধরো এটা দিয়ে তো পরীক্ষায় প্রশ্ন আসে,
যে সাম্যাবস্থা মানে কি? সাম্যাবস্থা মানে হইতেছে বিক্রিয়াটা আর উৎপাদে নতুন করে কনভার্ট হচ্ছে না, মানে বিক্রিয়া একটা স্টেজে যাওয়ার পরে কনভার্সন হচ্ছে না আর কি। ধরো আমি হইতেছে 10 গ্রাম নিতাম আগে, 10 গ্রাম থেকে 3 গ্রাম উৎপাদিত হয়ে সাম্যাবস্থায় পৌঁছাইতো। তুমি তাপমাত্রা কমাইলে 3 গ্রামের জায়গায় ধরো 4 গ্রাম হইতো। আবারও বলতেছি, সাম্যাবস্থা পৌঁছাইলে কিন্তু আর কনভার্সন হচ্ছে না, বিক্রিয়ার কনভার্ট হচ্ছে না সাম্যাবস্থায় পৌঁছাই গেলে। কিন্তু আমরা কি করতে পারি, সাম্যাবস্থাকে হালকা ভেঙে একটু বেশি বেশি উৎপাদ তৈরি করতে পারি। তো ধরো কি হইতো, আগে 30% কনভার্ট হইতো, এখন ধরো 60% কনভার্ট, এই হচ্ছে কথা। কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে অ্যামোনিয়া তৈরির বিক্রিয়া, এই বিক্রিয়া তোমাদের মনে আছে যে অত্যানুকূল তাপমাত্রা কত ছিল? 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস, এই তো। তোমাদের এই যে সরল মনে, মানে ইন দ্য ইনোসেন্ট মাইন্ড, মানে হ্যাভেন্ট দিস কোয়েশ্চেন অ্যারাইজেন, ওয়াই 450 to 550? তাপমাত্রা কমাইতে হবে, ওয়াই নট 0 ডিগ্রি, ইভেন ওয়াই নট রুম টেম্পারেচার, টিল দ্য রুম টেম্পারেচার ইজ লেস দেন দ্যাট, 450 থেকে 550, মানে তাপমাত্রা কমাইলে আমার জন্য ভালো হয়। তাহলে কেন আমি হইতেছে এত তাপমাত্রা নিচ্ছি? এই তাপমাত্রা থেকে তো রুম তাপমাত্রা অ্যারাইজ করা আমার জন্য সহজ। প্রশ্ন আসতে পারে না? তো এইখানে আবার ইস্যু হইতেছে, দেখো তাপমাত্রা যদি আমি কমাই তাহলে আমার কনভার্সন রেট বাড়ে। মানে আগে যদি 30% কনভার্ট হতো, সাপোজ এখন 40% কনভার্ট হচ্ছে, কাঁচামাল কম লাগতেছে বা কাঁচামালের রূপান্তর বেশি হচ্ছে। কিন্তু ভাই তাপমাত্রা কমালে রিঅ্যাকশন স্লো হয়ে যায়। স্লো হয়ে যায় মানে ধরো আগে 30% কনভার্ট হইতো ধরো 2 ঘন্টায়, কিন্তু এখন কনভার্সন রেট মেবি 40, বাট ইট টেক্স লট অফ টাইম। আগে 1 ঘন্টায় হয়ে যেত, এখন 2 দিন লাগতেছে। এখন এটা তো ইউরিয়া তৈরির বিক্রিয়াতে আসলে ইউজ করা হয়। এখন তুমি ইউরিয়া ধরো মানুষজন জমি টমি লাগাই টাগায়, এখন ইউরিয়া সার লাগবে, তুমি পরের বছরে মার্কেটে সাপ্লাই দিবা? হবে না তো। তো আসলে ইন্ডাস্ট্রিতে কাঁচামালের মূল্য যেরকম ইম্পর্টেন্ট, টাইম ইজ এ ভ্যালুয়েবল ফ্যাক্ট ইন্ডাস্ট্রিতে। তো তাপমাত্রা কমালে হ্যাঁ, দ্য কনভার্সন মানে কনভার্সন রেট মে বি হাই, কিন্তু বিক্রিয়াটা স্লো হয়ে যায়, মোর টাইম দরকার। এই জন্য আমরা কি করি, তাপমাত্রা একেবারে কমও নেই না, একেবারে বেশিও নেই না, উই সেট অ্যান অপটিমাম টেম্পারেচার হুইচ ইজ 450 to 550, যেটাকে আমরা বলতাম অত্যানুকূল। ডিড ইউ গেট মাই পয়েন্ট? মানে এখানে অনেকে প্রশ্ন আসতে পারে যে ওয়াই 450 to 550, মানে উই নো দ্য লোয়ার দ্য টেম্পারেচার দ্য মোর দ্য কনভার্সন রাইট। তাহলে আমি যত কম নিব তত ভালো। তাহলে বরফ না নি, বরফ কিনতে তো টাকা লাগে, রুম টেম্পারেচার তো এর থেকে আসলে কম, এবং তত তো আমার ভালো। আর তো তাতে করে কি হতেছে, বিক্রি স্লো হচ্ছে, 1 ঘন্টার জিনিস 5 ঘন্টা লাগতেছে। হয়তো বা আমার কনভার্সন রেট বাড়ছে, কিন্তু আমার তো কনভার্সন রেট বেশি হইলে তো হবে না, আমার তো টাইমটাও ইম্পর্টেন্ট। তো কনভার্সন রেট বাড়ে সাম্যাবস্থা ভেঙে গেলে, বাট টাইমটা বেশি লাগে, এই জন্য আমরা টাইমটাকে কনসিডার করার জন্য এখানে তাপমাত্রাটা অত্যানুকূল নেই। দশম শ্রেণীতে থাকতে স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার উত্তর দেননি, আছে ঠিক আছে। চাপের ক্ষেত্রেও তাই। প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এই বিক্রিয়াতে তো বেশি চাপ দিলে ভালো হয় বা কম চাপ দিলে ভালো হয়। তো চাপ দেওয়া তো আসলে হইতেছে একটা ব্যয় সাপেক্ষ জিনিস, এই জন্য আমরা অত্যানুকূল তাপ নেই, অত্যানুকূল চাপ নেই, কোনো কিছু আমরা এক্সট্রিম লেভেলে নেই না, মাঝামাঝিতে থাকি আর কি। বুঝতে পারছো? এবার দেখো এইটা, এবার ওই প্রশ্নটার আনসার দিই। এটা সাম্য ক্ষেত্রে বিক্রিয়াটি কোনটি? দেখো এখানে মোল সংখ্যা কত, 2 আর 1, 3 মোল সংখ্যা, তাই? আর এখানে 2 আর 1 না, এটা তো আমার লিকুইড, এখানে মোল সংখ্যা হইতেছে 1। সাম্যাবস্থা চাপ নিরপেক্ষ, গ নাম্বার আনসার না। এই আয়তন অপরিবর্তিত, আয়তন সম্প্রসারিত, আয়তন নিয়ে তো আসলে কোনো কিছু হবে না, এগুলো বাদ। আয়তন সাম্যাবস্থার আসলে কোনো শর্ত না। সাম্যাবস্থা চাপ নিরপেক্ষ না। চাপ নিরপেক্ষ হইতো যদি এখানে লিকুইড না থেকে গ্যাস থাকতো। অনেকে আবেগের ঠেলায় সি আনসার দিচ্ছ। চাপ প্রয়োগে সাম্যাবস্থা ডান দিকে স্থানান্তরিত হয়, ইয়েস। এটা একটা চাপহারী বিক্রিয়া, চাপহারী বিক্রিয়া চাপ দিলে সামনে আগাবে। যারা গ আনসার দিচ্ছ নাউজুবিল্লাহ পড়ো মনে মনে, ভাই ওখানে এল দেওয়া আছে, খেয়াল করো, এই যেখানে একটা এল দেওয়া আছে, যদি এখানে এল না থেকে জি থাকতো তাহলে সি হচ্ছে আনসার। আমরা এই প্রশ্নটা সলভ করি। W প্লাস এক্স সমান ওয়াই প্লাস জেড, সাম্যাবস্থায় বিক্রিয়াটির সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K1 এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক K2, তাহলে কেসি কত? এই মনে আছে কেসি সমান কত? সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এদের রেশিও। ক্যান ইউ রিমেম্বার? তাহলে এখানে হইতেছে কি হবে,
ও আচ্ছা, এখানে উল্টো ভাবে দেওয়া। তাহলে এখানে k1 ইন্টু k2 ইনভার্সন, এইটা k1 ইন্টু k2 ইনভার্সন। সম্মুখমুখী বিক্রিয়ার হার ধ্রুবক এন্ড পশ্চাৎমুখী বিক্রিয়ার হার ধ্রুবক, এটা রেশিও উই কল ইট অ্যাজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এই জন্য তোমাদের প্রতিপাদন দেখাইছিলাম আর কি। কোনটি প্রভাবক বিষ হিসেবে কাজ করে? অ্যাজ ফার অ্যাজ আই নো, এটা সম্ভবত প্রভাবক বিষ। আই এম নট শিওর অ্যাবাউট দ্য আনসার। আর্সেনিক অক্সাইড might be the answer. I'm not sure. This is informative question and I hate information. A answer হওয়া উচিত। প্রভাবক রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তন করে কি কি? প্রভাবক সক্রিয়ণ শক্তি পরিবর্তন করে। মনে আছে যে একটা বিক্রিয়াকে সে একটা অল্টারনেট ওয়ে তৈরি করে যেখানে আমার বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি পরিবর্তন হয়। গ্রিন কেমিস্ট্রির সূচনা কত সালে হয়েছিল? আমি এটার উত্তর জানি না, তোমরা বলো। যে বই দেখে বলো, আমি সবাইকে আনসারটা জেনে মানে বলে দিই, আমিও একটু জেনে নেই। একটু বই দেখে বলো ভাই, তোমাদের উপর ভরসা করা যাচ্ছে না। একজন বি বলো, একজন এ বলো। 1891। আচ্ছা, 1891। আচ্ছা, 1891 না 1991 কোনটা? 1891 সালে গ্রিন কেমিস্ট আসার কথা না, 1991 হওয়ার কথা। এই কোন বিক্রিয়ার কেপি এর একক হচ্ছে এটিএম তার স্কয়ার? ভাই এটা তোমরা পারবা, এই একক নিয়ে আর প্রশ্ন সলভ না করি। এবার আসি হতেছে, আমি তোমাদেরকে ভাই দুইটা সিকিউ করাবো, তোমাদের এত পরিমাণ প্রবলেম আমি সলভ করাইছি। আমি তোমাদেরকে এখানে যতগুলো প্রশ্ন তোমাদেরকে দেখাবো, দেখবা ম্যাক্সিমাম প্রশ্ন তুমি পারবা। খাদ্য নিরাপত্তা কাকে বলে? এই খাদ্য নিরাপত্তা কাকে বলে? 3 বেলা মানুষ যেন ঠিকঠাক মতো খাইতে পারে আর কি, মানসম্পন্ন এবং পরিমাণ সম্পন্ন খাবার জন্য খাইতে পারে, এটাকে আমরা খাদ্য নিরাপত্তা বলি। পিএইচ এর স্কেল 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ কেন? এটা আমাদের অন্য টপিক আর কি। এবার আসি, উদ্দীপকে বিক্রিয়ার সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান হিসাব করো। এই যে গ নাম্বার তোমরা খেয়াল করছো, যে সূত্র তোমাদের প্রতিপাদন করাইছি সেই সূত্র। টের পাও? কারণ কি, PCl5 থেকে PCl3 এর Cl2 এই টাইপের রিঅ্যাকশন না? তো ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা ডিরেক্টলি। আবারও বলছি যে তুমি ডিরেক্টলি এখানে হইতেছে ফর্মুলাটা ইউজ করতে পারবা। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হইতেছে এইটা, যে কেপি সমান হচ্ছে আলফা স্কোয়ার বাই হইতেছে 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। শোনো, যে সূত্রগুলো ভাইয়ারা পড়ায়, কলেজের টিচাররা পড়ায় না, সেগুলো কেন জানি আবার জায়েজ না, আর যেগুলো কলেজের টিচাররা পড়ায় সেগুলো আবার জায়েজ আছে। তো এই ফর্মুলাটা আসলে জায়েজ ফর্মুলা, কারণ কি কলেজের টিচাররা এই ফর্মুলাটা পড়ান। বুঝিয়েছো? তো ইউ ক্যান ইউজ দ্য ফর্মুলা অ্যাজ ইট ইজ। প্রতিপাদন করে দেখানোর দরকার নেই। ফর্মুলাটা বইয়ে এত পরিমাণ পপুলার, টিচারদের মধ্যে এত পরিমাণ পপুলার, এটা সবাই ভালোবাসে এই ফর্মুলাটা। এই তুমি কি বুঝছো কি কি মান দেওয়া আছে? দেখো, কেপির মান দেওয়া আছে, আলফার মান দেওয়া আছে 0.2, তোমাকে পি এর মান বের করতে হবে। উদ্দীপকে বিক্রিয়াটির অধিক উৎপাদন প্রাপ্তির জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা যুক্তি সহ বিশ্লেষণ করো। কোন টপিক বিলং করে? 4 নম্বর প্রশ্ন, মানে দ্য ফোর্থ কোয়েশ্চেন, বিলংস টু হোয়াট প্রিন্সিপাল, হোয়াট কন্টেন্ট? লাসাতিলের নীতি না? এই বুঝো এটা, যে ঘ নাম্বার হচ্ছে আমরা এতক্ষণ ধরে বকবক করলাম লা সাথে লিয়ে, ওই যে তাপমাত্রা কি করবা, চাপ কি করবা, দেন কি করবা, দেন কি করবা। প্রতিপাদন করলে হবে না? তা আমি যদি করতে মন চায় করো, বাট না করলে ফুল নাম্বার পাওয়া, সমস্যা নেই। তারপরে হচ্ছে এটা তো আমরা দেখলামই সিকিউ 1, আমি আরেকটা সিকিউ করাবো।
বাকিগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক। রাসায়নিক বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধন মানে হচ্ছে রাসায়নিক বন্ধন। তো এটা আমাদের আসলে এই চ্যাপ্টার না, এই চ্যাপ্টার না, আমরা এখানে আসি। আমি কি করছি, PCl5 থেকে PCl3 এবং হচ্ছে Cl2 নিচ্ছি। ওকে, সাম্য মিশ্রণে PCl5 এর ঘনমাত্রা এত মোল পার লিটার হলে অন্য দুটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করে। এটা তোমাদেরকে একটু করে দেখাই দিই, একদম ইজি পিজি লেমন স্কুইজি ফর্মুলা। তাহলে আমাদের রিঅ্যাকশন কোনটা? রিঅ্যাকশন হতেছে এইটা, PCl5, খালি একটু দেখো এটা, Cl2 এবং 5 লিটার আয়তনের একটি ফ্লাস্কে এত মোল PCl5, এত মোল Cl2 এবং এত মোল PCl3 মিশ্রিত করা হলো। তাহলে খেয়াল করছো শুরুতে আসলে সবগুলো আছে, তার মানে 0 সেকেন্ডে, যেটাকে আমরা 0 সেকেন্ড বলছি, PCl5 এটা ছিল হচ্ছে 0.105। তারপরে ক্লোরিনের ক্ষেত্রে কত দেওয়া আছে? 0.045। আর PCl3 দেওয়া আছে 0.045, 0.045। তো 0 সেকেন্ডে সবই আছে। এখন বলো আমার কোন কনসেপ্ট আনতে হবে এখানে? প্রশ্ন হচ্ছে কোন কনসেপ্ট এখানে আনতে হবে? তোমরা কি বুঝো এখানে আমাকে কিউসি আনতে হবে? কারণ কি আমি এখনো জানি না যে এই বিক্রিয়া সামনে যাবে নাকি এই বিক্রিয়া পেছনে যাবে। তো কিউসি যদি বের করি, কিউসি কত? এইটা 0.045 বাই হইতেছে আয়তন কত? আয়তন হইতেছে পাটের আয়তন হচ্ছে 0.5 লিটার ইন্টু এটাও 0.045 বাই 0.5 লিটার, আর এখানে হইতেছে 0.105 বাই হইতেছে 0.5। প্রশ্ন একমুখী বিক্রিয়া না একমুখী বিক্রিয়া হবে না, এটা হয়তো তুলতে ভুল হয়েছে, অবশ্যই উভমুখী হবে আর কি। এই বাকিটুকু কি পারবা নাকি পারবা না বলো? তো আমি বাকিটুকু তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি ভাই। সেম জিনিস আমি করাই দিলে তোমাদের কোনো লাভ হবে না, তোমরা করলে তোমাদের লাভ হবে আর কি। আর উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? ও আচ্ছা, এই ঘ নাম্বারটা আসলে আমাদেরকে কিউসি বের করতে বলছে, মানে কোন দিকে আগাবে কিউসি বের করব, তারপরে দেখবো সামনে যায় নাকি তারপরে পেছনে যায়, এটুকু আমরা দেখবো। উৎপাদ না হলেও কি 0 সেকেন্ডে নাকি নির্দিষ্ট সময়? ওই যে 0 সেকেন্ড মানে যেখান থেকে তুমি গণনা শুরু করছো আর কি। শাহেদ আহমেদ বলছে 0.5 কোথায় পেলেন? এই যে পাত্রের আয়তন 0.5 লিটার, মোলকে আয়তন দিয়ে ভাগ করবা না? প্রীতিকা রানী বলছে করাই দেন। বাবা এখন না হয় আমি করাই দিলাম, পরীক্ষার হলে থেকে করাই দিবে না, তোমার নিজেকে করতে হবে। তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো আরো কিছু প্রশ্ন তোমাদের জন্য আমি নমুনা প্রশ্ন রেখে দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা ট্রাই করবা, নিজেরা ট্রাই করবা। ট্রাই করার পরে না পারলে কোনো প্যারা নাই। এখানে কিছু প্রশ্ন দেখো আইআইটির প্রশ্ন আমি রেখে দিচ্ছি। তোমাদেরকে আসলে এত পরিমাণ প্র্যাকটিস আমি করাই দিচ্ছি, I believe you are ready to solve these questions. That's why this exists in the slide. তা নাহলে আমি দিতাম না এটা। তো তোমাদের কাজ হচ্ছে এখন যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে আসলে এখানে দিচ্ছি, এই প্রশ্নগুলো আমার হাতে আসলে পড়ানোর সময় আছে। আমি চাইলে তোমাদেরকে আসলে অনেকক্ষণ সময় নিয়ে এগুলো ধরে ধরে সলভ করে দিতে পারি, কিন্তু এটা তোমাকে আসলে হেল্প করবে না। হেল্প হবে তুমি যদি নিজে এগুলো প্র্যাকটিস করো। একজন বলতেছে ইফাজ কিউসি কি? ওরে বাবারে বাবা, অনেক প্রশ্ন করছো। কিউসি কি এটা বলা যাবে না, তুমি সিক্রেট, এটা কিউসি কি বলা যাবে না। ওকে, সো আমরা আজকে আর আগাবো না। তোমরা যে সময়টুকু বাকি আছে অন্তত 3টা প্রশ্ন বা 2-3টা প্রশ্ন এখন নিজে সলভ করবা। তোমাদের ক্লাস শেষ হইতে হতেছে 10:30, এখন 10টা বাজে। তো তুমি এই আধা ঘন্টার সময় অন্তত 2-3টা প্রশ্ন সলভ করো, তাতে তোমার কাজ হবে আর কি। এবং অবশ্যই বই থেকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি যেগুলো করে দিলাম সেগুলো তো দিলাম, যেগুলো এখানে আছে দেখবে সবই তুমি পারবা ভাই, সবই পারবা। ওকে, ঠিক আছে ভাইয়া। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।